অনলি স্পোকেন ইংরেজিতে কথা বলার আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। অনলি স্পোকেনের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। স্পোকেন ইংলিশের আরও একটি নতুন আয়োজন, নতুন ক্লাস, স্ট্রাকচার ক্লাস 6। এর আগে আমি যে ক্লাসগুলো নিয়েছি তোমরা যারা মিস করেছো আজকেই প্রথম জয়েন করলে এই ভিডিওতে, তোমাদের সুবিধার্থে দেখো ডান পাশে আমি লিঙ্ক দিয়ে দিলাম। এই লিঙ্কে ক্লিক করলে পূর্বের সমস্ত ক্লাসগুলো সেখান থেকে পেয়ে যাবে। আজকে আমরা স্ট্রাকচারের ক্লাসে এসে যে বিষয়টি নিয়ে কথা বলবো তার শিরোনাম হলো শর্তমূলক কথা। আমরা প্রতিদিন হরহামেশায় অনেক শর্তমূলক কথা বলে থাকি, যেমন তুমি এটি করলে আমি এটা করব, তুমি সেখানে গেলে আমি যাব, রাইট? এরকম শর্তমূলক দুইটা কথা আমরা বলে থাকি। তুমি যদি মেঘ হও আমি বৃষ্টি হব, তুমি যদি বৃষ্টি হও আমি সেই পুকুরের পানি হব, আর যদি তুমি পুকুরে পানি হও বা তুমি পুকুর হও সেই পুকুরে আমি ব্যাঙ হব, তুমি যদি ব্যাঙ হও আমি সাপ হব, আর তুমি যদি সাপ হও ফাইনালি আমি লাঠি হব, ওই লাঠি দিয়ে সাপ মারবো। এনিওয়ে, এই সমস্ত কথাগুলোর ভিতরে একটা শর্ত রয়েছে, তুমি এটা হলে আমি এটা হব, তুমি এটা করলে আমি এটা করব। এই ধরনের কথাগুলোই বেসিক্যালি আজকের স্ট্রাকচারের ক্লাসে কভার করব। তো দেখো, ফার্স্টে আমি লিখে দিয়েছি যে ইপের পরে প্রথম বাক্য অ্যান্ড দ্বিতীয় বাক্য, তার মানে তুমি নিশ্চিত হয়ে যাও এখানে বাক্যের সংখ্যা থাকবে দুইটা বাক্য থাকবে, দুইটা সেন্টেন্স থাকবে, এবং অবভিয়াসলি এখানে ইপ থাকবে। ইপ মাস্ট, বাধ্যতামূলক। আর ইপ থাকবে বলেই বাংলা অর্থ বলবো যদি। যদি তুমি আসো আমি যাব, যদি তুমি খাও আমি খাবো, রাইট? এরকম যদি যদি যেখানে ভাব থাকবে সেটাই হলো শর্তমূলক বাক্য, শর্তমূলক কথা। শর্তমূলক স্ট্রাকচার আমরা প্রথম এটা দেখব এবং তারপরে হলো এটা। তো স্ট্রাকচার ওয়ানে একেবারে সিম্পল যে স্ট্রাকচারটা মনে রাখতে হবে, ইপের পরে সিম্পল প্রেজেন্ট টেন্স, যেখানে ভার্বের বেস ফর্ম থাকবে অথবা ভার্বের সঙ্গে এস বাই এস থাকতে পারে, সেটা আমি দেখাচ্ছি কখন। আর পরের অংশে দ্বিতীয় যে বাক্যটা, সেই দ্বিতীয় বাক্যে সাবজেক্ট, তারপরে উইল এবং ভার্বের বেস ফর্ম বাকি অংশ। এই বাক্যটাকে আমরা যদি শর্তমূলক বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করি, তাহলে প্রথম অংশটাকে এই জায়গাটায় প্রেজেন্ট ইনডিফিনিটের কারণে, প্রেজেন্ট সিম্পলের কারণে সেটাকে ডু নট বা ডাজ নট করতে হবে, বা শর্টকাটে ডন্ট বা ডাজন্ট করতে হবে। আর পরের অংশে অবভিয়াসলি নেগেটিভ করতে হবে, সেটাকে উইলটাকে নেগেটিভ করতে হবে উইল নট অথবা ওন্ট। ওকে, এরপর স্ট্রাকচার টু। আচ্ছা, স্ট্রাকচার টু বোঝানোর আগে আমি আগের ব্যাপারটাকে এক্সাম্পলের সঙ্গে একটু মিলিয়ে দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। যেমন ধরো এই ধরনের কথাগুলো, যদি তুমি বলো আমি শুনবো, যদি তুমি বলো আমি শুনবো, তাহলে কি বলবে? ইফ ইউ সে, যদি তুমি বলো আই উইল লিসেন, আমি শুনবো। তুমি খেয়াল করে দেখো তো ইফ লাগিয়েছো কিনা, রাইট? পরেরটা প্রেজেন্ট সিম্পল, একেবারে প্রেজেন্ট সিম্পল, ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, এখন ভার্বের সঙ্গে আমরা এস বা ইয়েস লাগাতাম, যদি এমন বলতাম যদি সে বলে, তাহলে কি বলতাম? ইফ হি সেজ। যদি রহিম বলে, ইফ রহিম সেজ। ওকে, সো এটাই বলা হচ্ছে যে ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের সঙ্গে এস বা ইয়েস হতে পারে যদি আমরা সাবজেক্টের জায়গাতে হি, শি অথবা কোনো নাম ব্যবহার করি। এরপরে অংশ অলওয়েজ একটাই ফর্ম, সেটি হলো যে যদি তুমি বলো আমি শুনবো, আই উইল লিসেন, উইল দিয়ে। এখানে প্রসঙ্গত একটা কথা বলি যে আমরা কিন্তু চাইলে এই কথাটাকে একটু উল্টিও বলতে পারি। যেমন প্রথমটা ছিল এরকম যে যদি তুমি বলো আমি শুনবো, আবার এখানে এসে আমি এভাবে বলছি আমি শুনবো যদি তুমি বলো। কথা কিন্তু একই, তুমি একটু খেয়াল করে দেখো, কথার ভিতরে কোনো ভ্যারিয়েশন নেই, একই কথা। তাহলে শুধু পরিবর্তনের সময়, ইংরেজিতে বলার সময় আমরা চেঞ্জ করে দেবো। আই উইল লিসেনটাকে দেবো ফার্স্টে, ওকে? ইফ ইউ সে যেটা শুরুতে ছিল এটা দেব শেষে। আর এখানে আরেকটা মৌলিক পরিবর্তন হয়েছে, সেটি হলো যখন আমরা ইফ দিয়ে প্রথম ক্লজটা বা প্রথম বাক্যটা আমরা বসাই তখন কিন্তু তারপরে একটা কমা দিই, বাট ইফ যখন মাঝে বসে তখন কিন্তু কমা ইউজ করি না। এটা রিটেনের ক্ষেত্রে, লিখার ক্ষেত্রে এই ব্যাপারটাকে মানতে হয়, বাট আমরা যখন কথা বলি, কথার ক্ষেত্রে কিন্তু এরকম করে ভাবার দরকার নেই যে কমা ইউজ করছি কি করছি না। শুধু আমি এইটুকু বলবো যে আমরা কথাকে এইভাবে বলতে পারি, এভাবে বলতে পারি, রাইট? সো ইফটাকে শুরুতে ব্যবহার করে কথা বলতে পারি, ইফটাকে মাঝে ব্যবহার করে কথা বলতে পারি। ওকে, আর যদি নেগেটিভ করি, এই তো নেগেটিভ ফর্মটা খেয়াল করব যে ইফ ইউ ডোন্ট সে, যদি তুমি না বলো, ইফ ইউ ডোন্ট সে, যদি তুমি না বলো, এই যে ডোন্ট ইউজ করলাম। ওকে, আমরা যদি এই জায়গাটায় ডাজন্ট ইউজ করতে চাইতাম তাহলে এখানে সাবজেক্ট হতো হি বা শি, অর্থাৎ ইফ হি ডাজন্ট সে, ইফ শি ডাজন্ট সে, এরকম। তারপরেরটা নেগেটিভ করে দেব, উইলটাকে নেগেটিভ করলে কি হয়? ওন্ট হয়ে যায়, যেটা অলরেডি জেনে গেছো। এবার স্ট্রাকচার টু, ইফ, ওকে, ইফ পাস্ট, সিম্পল পাস্ট টেন্স।
সিম্পল পাস্ট টেন্স মানে হলো ভার্বের পাস্ট টেন্স, ওই যে গো ওয়েন্ট, ওয়েন্টটা, ডু ডিড, ডিডটা মানে মাঝেরটা, রাইট? সো ভার্বের ফর্মগুলো কিন্তু জেনে রাখা খুবই দরকার। এরপরে দ্বিতীয় অংশ, দ্বিতীয় বাক্যটা, আর এই দ্বিতীয় বাক্যটা হয়ে যাবে উড দিয়ে। এখানে উড, কুড অথবা মাইট ইউজ করা যায়, বাট স্পোকেনের ক্ষেত্রে অলওয়েজ তোমরা উড ইউজ করবে। উডটা শুনতে অনেকটা সুন্দর শোনায়, আর আমরা ঝামেলায় যাব না, এই জন্য অর্থগুলো দেইনি, আমি শুধুমাত্র একটা দিয়েছি, সাবজেক্ট উড, তারপরে ভার্বের বেস ফর্ম। লাইক এইখানে এসে আমরা এই এক্সাম্পলটা দেখব, যেমন যদি তুমি বলতে আমি শুনতাম। দেখো আগের কথাটা যদি তুমি বলো মানে বর্তমান, আর এখানে হয়ে গেছে যদি তুমি বলতে, যদি তুমি বলতে পাস্ট হয়ে গেছে না, রাইট? আমি শুনতাম, তাহলে এই ফরম্যাটে তোমাকে চলে আসতে হবে, এটি ব্যবহার করলাম। এবার কিন্তু তুমি বলতে, তার মানে সে থেকে সেইড করে দিতে হবে, এই তো পাস্ট টেন্স করে দিলাম, রাইট? আগেটা কিন্তু ছিল সে, এটা একটু খেয়াল করতে হবে তোমাকে, সে থেকে এখানে সেইড হয়ে গেল। আর পরেরটা সাবজেক্ট উড, এই যে তুমি খেয়াল করে দেখো, এই যে যদি তুমি বলতে আমি শুনতাম, ইফ ইউ সেইড আই উড লিসেন। এখানে আরেকটা কথা তোমাদের বলি, যদি আমি ইফ না দিয়ে শুধু এইটুকু বলতাম ইউ সেইড, এটা বাংলা ছিল তখন তুমি বলেছিলে, বাট যখনই ইফ লাগানো হয় তখনই অর্থটা হয়ে যায় যদি তুমি বলতে, রাইট? এই বিষয়গুলো তোমাকে খেয়াল করতে হবে। ইফ ইউ সেইড, যদি তুমি বলতে, আই উড লিসেন, আমি শুনতাম। এই কথাটাকে তুমি ঘুরিয়ে এভাবে বলতে পারো, আমি শুনতাম যদি তুমি বলতে, কোনো প্রবলেম নেই, কথা একই, শুধুমাত্র আই উড লিসেন এটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, আর ওই যে ইফ দিয়ে গঠিত যেটা শুরুতে দিয়েছিলাম ওটাকে শেষে দিয়ে দেব, ডান। এটাকে নেগেটিভের ক্ষেত্রে অবভিয়াসলি আমাদের এই ফরম্যাটটা মনে রাখতে হবে, প্রথম অংশটাকে ডিডেন্ট দ্বারা নেগেটিভ করতে হবে, আগেটা যেমন ডাজেন্ট বা ডন্ট দিয়ে করেছিলাম, এটাকে ডিডেন্ট দিয়ে করতে হবে। সো কি বলতে হবে, ইফ ইউ ডিডেন্ট সে, যদি তুমি না বলতে, আই উডন্ট লিসেন, আমি শুনতাম না। যদি তুমি না বলতে আমি শুনতাম না। এই হলো বেসিক। এখন এই বেসিকটাকে মাথায় রেখে এই স্ট্রাকচারটাকে বুঝে তোমাকে যেটা করতে হবে, বেশ কিছু সংখ্যক রিয়েল এক্সাম্পলস প্র্যাকটিস করতে হবে, যেটা আমাদের পরের পেজে রয়েছে, আমি দেখাচ্ছি। তোমরা যেটা করবে, আমি যেগুলো আজকে দেব সেইগুলোর মতো করে আরো অসংখ্য বাক্য প্রতিদিন মনে মনে ভাববে এবং এই ফরম্যাটে সেগুলো ট্রান্সলেশন করার চেষ্টা করবে, রাইট? চলো এবার আমরা রিয়েল এক্সাম্পলসগুলো দেখে নিই। ওয়েল, তো এই হলো রিয়েল এক্সাম্পলস। এই পেজে রয়েছে 1 থেকে 7, পরের পেজে আরও রয়েছে। নাম্বার 1, ধরো এমন একটি বাংলা তুমি বলতে চাও, বাংলা ভাবছো মনে মনে, যদি তুমি আসো তাহলে আমি যাব। লক্ষ্য করে দেখো বাক্যের সংখ্যা কিন্তু 2টা, তাহলে আমি যাব, এবং এটা কিন্তু শর্তমূলক বাক্য। বাংলায় কিন্তু আমি যদি বলেছি, অবশ্য সবগুলো বাক্যতে যদি থাকে না, অনেক সময় যদি না থেকেও শর্ত হতে পারে, পরের পেজে তোমরা দেখতে পাবে। তাহলে এখানে এটা শর্তমূলক কথা, সো অবভিয়াসলি আমরা ইফ দ্বারা শুরু করব। যদি তুমি আসো, ইফ ইউ কাম, আই উইল গো, আমি যাব। এখানে বলে রাখি তোমাদের, এখানে আমি যতগুলো প্র্যাকটিস দিয়েছি বা মানে রিয়েল এক্সাম্পলস দিয়েছি, তোমরা সবগুলোকে 4টি ফরম্যাটে প্র্যাকটিস করবে। আমি শুধু দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা প্র্যাকটিস করবে। যেমন ইফ ইউ কাম, আই উইল গো। যদি তুমি আসো তাহলে আমি যাব। এটাকে তুমি এভাবে মনে মনে ভাববে, যদি তুমি আসতে তাহলে আমি যেতাম। তাহলে কি বলবে, ইফ ইউ কেম, কাম না কিন্তু কেম, ওই আগের স্লাইড থেকে তুমি ফরম্যাটটা দেখে আসবে। ইফ ইউ কেম, যদি তুমি আসতে, আই উড গো, আমি যেতাম। আবার এটাকে নেগেটিভ করতে হবে, প্রেজেন্টে নেগেটিভ এবং পাস্টে নেগেটিভ। কিভাবে, যদি তুমি না আসতে, ইফ ইউ ডোন্ট কাম, আই ওন্ট গো, আমি যাব না বা যেতাম না, রাইট? আর যদি তুমি এটাকে পাস্টের নেগেটিভ করো তাহলে কি হবে, ইফ ইউ ডিডন্ট কাম, আই উডন্ট গো। ক্লিয়ার? এভাবে করে প্রত্যেকটা 4টা করে ফরম্যাটে তোমরা ব্যবহার করবে। আমি এবার বলে যাচ্ছি, দেখো কিভাবে। যেমন ইফ ইউ কাম, আই উইল গো, ডান। ইফ ইউ কেম, আই উড গো। ইফ ইউ ডোন্ট কাম, আই ওন্ট গো। ইফ ইউ ডিডন্ট কাম, আই উডন্ট গো, রাইট? এবার 4টি করে ফরম্যাটে ব্যবহার করবে। নাম্বার 2, অনেকের কাছে কঠিন লাগতে পারে, বিকজ আজকের এই লেসনটা একটু অ্যাডভান্স লেভেলের দিকে। আমরা মনে করছি যে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাওয়া দরকার। বেসিক তো চলবেই, তার পাশাপাশি একটু অ্যাডভান্স লেভেলের গুলো আলোচনা করব আমি। নাম্বার 2, যদি আপনি আমাকে কথা দেন তবে আমি আসব। এই ধরনের কথা কিন্তু আমরা বলি, তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? ইফ ইউ প্রমিস মি, যদি আপনি আমাকে বলেন, কথা দেন, আই উইল কাম, আমি আসব। তাহলে এটাকে 2 ভাবে প্র্যাকটিস করব আমরা, 3-4 ভাবে। ইফ ইউ প্রমিসড মি, আই উড কাম। ইফ ইউ ডোন্ট প্রমিস মি, I won't come. If you didn't promise me,
আই উডেন্ট কাম, রাইট? 4টি করে ফরম্যাটে প্র্যাকটিস করতে হবে। আমি এই পর্যায়ে বলে রাখি, তোমরা কারা আমার চ্যানেলে একটু ওবিডেন্টলি ক্লাস করছো, কথাগুলো সত্যকার অর্থেই জেনে বুঝে কমেন্ট করো। আমি আজকে দেখবো যে 4টি করে প্র্যাকটিস করছো কয়জন। আজকে আমি যতগুলো দেব সবগুলো 4টি করে 4বার বলে প্র্যাকটিস করছো কারা, তারা একটু আমাকে কমেন্টে জানাবে যে স্যার আমি প্র্যাকটিস করেছি। আমি দেখবো কারা কারা এই কাজগুলো করছো। নাম্বার 3, যদি তুমি পত্রিকা পড়ো অনেক নতুন শব্দ জানতে পারবে। ইফ ইউ রিড ম্যাগাজিনস অর ইফ ইউ রিড নিউজ পেপার ইউ উইল লার্ন ম্যানি নিউ ওয়ার্ডস। ওকে। নাম্বার 4, যদি তুমি মাস্ক পরো তাহলে যে কোনো ভাইরাস থেকে নিরাপদ থাকবে। খুবই যুগোপযোগী একটি বাক্য। যদি তুমি মাস্ক পরো, ইফ ইউ ওয়্যার অর ইউজ আ মাস্ক, ওকে, প্রেজেন্ট টেন্স। আমি সবগুলো ইউ দিয়ে করেছি, তোমরা চাইলে যে কোনো নাম ব্যবহার করে হি সি ব্যবহার করতে পারবে। শুধু পার্থক্য হলো ইউ দিলে এক্ষেত্রে কিন্তু ওয়্যার্স বা ইউজেস দিতে হচ্ছে না, বাট যদি এখানে তুমি হি বা সি দাও তাহলে বলতে হবে ওয়্যার্স বা ইউজেস, রাইট? তাহলে ইফ ইউ ওয়্যার অর ইউজ আ মাস্ক, যদি তুমি মাস্ক ইউজ করো বা মাস্ক পরো, ইউ উইল বি সেফ ফ্রম এনি ভাইরাস, তুমি যে কোনো ভাইরাস থেকে মুক্ত থাকবে। নাম্বার 5, যদি তুমি রান্না করো আমি তোমার দাওয়াত গ্রহণ করব। ইফ ইউ কুক, যদি তুমি রান্না করো, আই উইল অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন, আমি তোমার দাওয়াত গ্রহণ করব, রাইট? প্রেজেন্ট টেন্স। পরেরটা দেখো ফিউচার টেন্স। 6 নাম্বার, যদি তুমি মোবাইল কেনো আমি তোমাকে টাকা ধার দেব। ইফ ইউ বাই ফোন অর মোবাইল, যদি তুমি ফোন কেনো, মোবাইল কেনো, আই উইল লেন্ড ইউ মানি, আমি তোমাকে টাকা ধার দেব, রাইট? লেন্ড মানে ধার, কাউকে দেওয়া। নাম্বার 7, কর্তৃপক্ষ ঘোষণা দিলে কর্মচারীরা মেনে নেবে। ইফ দ্য অথরিটি, কর্তৃপক্ষ, কোনো কিছু নাম। সো নাম যখন এসে গেছে আমরা প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে দেখো একটা এস দিয়ে দিলাম, রাইট? ইফ দ্য অথরিটি অ্যানাউন্সেস, দ্য এমপ্লয়িজ উইল অ্যাকসেপ্ট, তাহলে কর্মচারীরা সেটা মেনে নেবে। তাহলে আমি যদি বলি যে যদি হ্যাঁ, এখানেই বলি, দেখো সবগুলোতে কিন্তু যদি থাকে তার মানে ওইটাই শেষ কথা নয়। যেমন 7 নাম্বারটা দেখো, এখানে কিন্তু যদি নেই। হ্যাঁ, যদি না থেকেও কিন্তু কন্ডিশনাল প্রকাশ করছে, শর্তমূলক কথা বলছে এটা। যদি কর্তৃপক্ষ ঘোষণা দেয় তাহলে কিন্তু কর্মচারীরা সেটা মেনে নেবে। সো এখানে কিন্তু আমাকে ইফটা নিয়ে আসতে হচ্ছে, এটা বুঝে নিতে হবে। বাংলা ক্ষেত্রে যদির মতো অর্থ দিলে আমরা সেখানে ইফ ইউজ করব। তাহলে যেটা বলছিলাম, যদি এমন বলতাম কর্তৃপক্ষ ঘোষণা মানে দিলে বা দিত, যদি কর্তৃপক্ষ ঘোষণা দিত কর্মচারীরা সেটা মেনে নিত, তাহলে কি হবে? ইফ দ্য অথরিটি অ্যানাউন্সড, পাস্ট টেন্স, দ্য এমপ্লয়িজ উইল না, উড অ্যাকসেপ্ট, রাইট? ওই প্যাটার্নটা, ওই স্ট্রাকচারটা আগের পেজ থেকে দেখে আসবে। তো এই হলো পেজ 1। এবার আমরা পেজ 2 দেখব। ওয়েল, এই পেজ 2 এখানে 8 থেকে শুরু হলো। 8 নাম্বার, তুমি যদি ব্যায়াম করো তাহলে শারীরিকভাবে সুস্থ থাকবে। ইফ ইউ এক্সারসাইজ ইউ উইল স্টে ফিজিক্যালি হেলদি। ওকে। 9 নাম্বার, যদি আপনি সুযোগ দেন আমি সুযোগটাকে কাজে লাগাবো। খুবই দারুণ একটি কথা, এই কথা আমরা বলতেই পারি। ইফ ইউ গিভ মি আ চান্স, আপনি যদি আমাকে সুযোগ দেন, প্রেজেন্ট টেন্স। পরেরটা আমি উইল নিয়ে আসবো, আই উইল টেক অ্যাডভান্টেজ অফ দ্য অপরচুনিটি, আমি সেই সুযোগটাকে কাজে লাগাবো, তার সৎ ব্যবহার করব। তাহলে যদি এমন বলতাম, যদি আপনি আমাকে সুযোগ দিতেন আমি কাজে লাগাতাম, তাহলে কি বলতাম? ইফ ইউ ইফ ইউ গেভ মি আ চান্স আই উড টেক। একটু চেঞ্জ করলে কিন্তু কথাই চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি খেয়াল করে দেখো। প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। নাম্বার 10, যদি তুমি বাহিরে যাও আমিও যাব, রাইট? এমন কথা বলতেই পারি, ইফ ইউ গো আউট আই উইল গো টু। যদি তুমি বাহিরে যাও আমিও বাহিরে যাব। আমিও, ও অর্থে আমরা টু ইউজ করছি, এই যে ও অর্থে আমিও যাব, রাইট? নাম্বার 11, যদি তুমি কাঁদো আমি অন্য কিছু ভাববো। ইফ ইউ ক্রাই, যদি তুমি কাঁদো, আই উইল থিঙ্ক অফ সামথিং এলস, আমি অন্য কিছু ভাববো। এখানে দেখো ইফের পরে একেবারে প্রেজেন্ট সিম্পল, পরেরটা আমরা কিন্তু উইলটাকে শর্টকাটে লিখেছি, উইল থিঙ্ক অফ সামথিং এলস। এখানে এলস ব্যাপারে একটু ছোট করে বলি, এলস মানে হলো বাড়তি কোনো কিছু। যেমন আমি এখানে বাংলাটা কি বলেছি দেখো, যদি তুমি কাঁদো আমি অন্য কিছু ভাববো। আমি কিছু ভাববো যদি বলতাম তাহলে কিন্তু বলতাম যে আই উইল থিঙ্ক সামথিং, বাট যখন বলেছি অন্য কিছু, বাড়তি কিছু, তখন কিন্তু এলসটাকে সবার শেষে দিয়েছে। এবং এটা এলসের একটা ব্যবহার, আমি এই এলসের ব্যবহার নিয়ে আলাদা ক্লাস নেব। এলসের সঙ্গে আরও বেশ কিছু বিষয় রয়েছে, যেমন এলস, অল্টারনেটিভ, এগুলোর আমি ব্যবহার তোমাদের শেখাবো। সো আই উইল থিঙ্ক অফ সামথিং এলস, রাইট? এইটুকু একটু মনে রাখলে হয় যে অন্য কিছু, বাড়তি কিছুর ক্ষেত্রে এলস ইউজ করতে হয়। 12 নাম্বার,
যদি তারা আমাকে মেনে নেয় আমি তাদের জন্য অনেক কিছু করব। ইফ দে অ্যাকসেপ্ট মি, যদি তারা আমাকে গ্রহণ করে, আমাকে মেনে নেয়, আমি তাদের জন্য অনেক কিছু করব। আই উইল ডু আ লট ফর দেম। তাহলে যদি এমন বলতাম যদি তারা আমাকে মেনে নিত আমি তাদের জন্য অনেক কিছু করতাম, তাহলে কি হবে? ইফ দে অ্যাকসেপ্টেড মি, রাইট, আই উড ডু আ লট ফর দেম। ফাইন। তাহলে যদি এমন বলতাম যদি তারা আমাকে মেনে না নেয় আমি তাদের জন্য কিছুই করব না, তাহলে কি বলবে? ইফ দে ডোন্ট অ্যাকসেপ্ট মি আই ওন্ট ডু আ লট ফর দেম। এভাবে 4টি ফরম্যাটে 4টি স্ট্রাকচার ইউজ করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমি আবার স্মরণ করে দিচ্ছি, তোমরা কারা করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবার আজকের ক্লাসটি শেষ করছি। শেষ করার পূর্বে জানিয়ে দিই আগামী ক্লাসে আর একটু আলোচনা রয়েছে এই বিষয়টার উপরেই। যেমন এই ধরনের শর্তমূলক কথা কিন্তু আমরা দেখে থাকি, যেমন এই বাক্যটা তোমরা খেয়াল করো, যদি শিশুরা পড়াশোনা করে অভিভাবকরা আনন্দিত হয়, রাইট? সো দেখো ট্রান্সলেশনে বা আমরা ইংরেজিতে কি বলবো, যে প্যারেন্টস আর হ্যাপি ইফ দেয়ার চিলড্রেন স্টাডি। তুমি একটা বিষয় লক্ষ্য করে দেখো, আমরা ইফ ইউজ করেছি বাট দুই পাশেরই কিন্তু প্রেজেন্ট টেন্স থেকে গেছে। সো এই বিষয়টা তোমাকে আমি আগামী ক্লাসে ক্লিয়ার করব, তোমাদেরকে এই লেসনটা আমি দেবো যে আসলে ইফ থাকার পরেও দুই পাশে কখনই প্রেজেন্ট টেন্স হয়ে যায়। মানে আমরা তো এতক্ষণ দেখলাম এক পাশে প্রেজেন্ট টেন্স, অন্য পাশে হলো ফিউচার টেন্স, রাইট? ফিউচার দেখেছি আমরা, বাট আগামী দিনে তোমাদেরকে আমি দেখাবো যে আসলে দুই পাশেই প্রেজেন্ট টেন্স কিভাবে হচ্ছে ইফ থাকার কারণে, রিজনটা কি। তারপরে আরেকটি বিষয় তোমাদের দেখাবো, এই বাক্যটা তোমরা খেয়াল করো, যদি তুমি কিছু পেতে চাও আমাকে সব কিছু বলো। ইফ ইউ ওয়ান্ট টু গেট সামথিং, যদি তুমি কিছু পেতে চাও টেল মি এভরিথিং, সব কিছু বলো। দেখো আগেরটায় সাবজেক্ট আছে প্রেজেন্ট টেন্স, বাট পরেরটায় সাবজেক্ট নেই, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। সো কখন এরকম ইম্পারেটিভ হয় বা কোন ক্ষেত্রে ইম্পারেটিভ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী দিনে আলোচনা করব। তো এই হলো আজকের কথা, আজকের আলোচনা। আশা করি বুঝতে পেরেছ। Well, as always, I would like to say today that if you don't practice as much as you do classes, I think it will not work properly. So there is no alternative way to practicing or without practicing. So keep practicing. It will be difficult at first and some point they will become easier after practicing more and more. So thanks for today. Very soon I will be here with new lesson. Assalamu alaikum wa rahmatullah.